আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সুরক্ষিত তেল আবিবে হিজবুল্লাহ 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে আবুধাবিতে নিখোঁজ ইহুদি রাবির মরদেহ উদ্ধার, ক্ষুব্ধ ইসরায়েল। জানিয়ে দেব, ইউক্রেনে সিউলের অস্ত্র সরবরাহের পরিণতি ভয়াবহ হবে। এদিকে গ্রেপ্তারি পরোয়ানার উদ্বেগ বাড়ছে ইসরায়েলি নিরাপত্তা মহলে। সর্বশেষে জানিয়ে দেব, সুপারসনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি বিশ্বকে নতুন বার্তা চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সুরক্ষিত তেল আবিবে হিজবুল্লাহর 250 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশঘুত নৌঘাটিতে এক ঝাঁক ড্রোনসহ বিমান হামলা শুরু করেছে। পরে আরেকটি বিবৃতিতে তারা জানায়, তেল আবিবের এক সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দিষ্ট হামলার দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে টাইম অফ ইসরায়েল প্রতিবেদনে জানিয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি এই হামলায় গুরুতর আহত হয়েছেন। টিকভাকে রকেটের আঘাতে একটি গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া ভারী আক্রমণে হাইফারে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটের আঘাতে উত্তরাঞ্চল শহর মালব তারশিহার একটি কারখানাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম যে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগে তেল আবিব শহরতলি সহ মধ্য ও উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজছিল। ইসরায়েলি সেনাবাহিনী পরে এপিকে বলেছে, হিজবুল্লাহ নিক্ষেপ করা প্রায় 250টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়ে দেওয়া হয়। সামরিক বাহিনী বলেছে 24 সেপ্টেম্বর থেকে কমপক্ষে এ পর্যন্ত হিজবুল্লাহ 350টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মেডিকেল এজেন্সিগুলো জানিয়েছে, ইসরায়েলে কমপক্ষে 11 জন আহত হয়েছে, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর আহত হয়েছে। 2023 সালে 8 অক্টোবর থেকে হিজবুল্লাহ নেতৃত্বাধীন বাহিনী প্রায় দৈনিক সীমান্তে ইসরায়েলি সাম্প্রতিক এবং সামরিক পোস্টগুলোতে আক্রমণ করেছে। তাদের দাবি, গাজা যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে এই হামলা। হামাসের সাথে অক্টোবরের হামলার পরপরই হিজবুল্লাহ একই ধরনের হামলার ভয়ে লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় 60,000 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। সেসব বাস্তুচ্যুত বাসিন্দাদের এখনও ঘরে ফেরাতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। আবুধাবিতে নিখোঁজ ইহুদি বাড়ির মরদেহ উদ্ধার, ক্ষুব্ধ ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জেভি কহন নামের ইহুদি রাবির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইহুদি ধর্ম বিশেষজ্ঞ এই রাবিকে হত্যার ঘটনাতে ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েল এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে খোঁজে হওয়া ইসরায়েলি মোলদোভান জোজি কোহানের মরদেহ আমিরাতের নিরাপত্তা সংস্থাগুলো উদ্ধার করেছে। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই হত্যাকাণ্ড সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে। একজন ইসরায়েলি নাগরিক ও চাপার প্রতিনিধিকে হত্যার এই ঘটনা ঘৃণ্য ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা। ইসরায়েল তার ক্ষমতার সব উপায় ব্যবহার করে ঘাতকদের এবং যারা তাদের পাঠিয়েছে তাদের আইনের আওতায় আনবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। তবে বিবৃতিতে কিভাবে কোনানের খুনিদের বিচারের আওতায় আনা হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। কোগান কি ধরনের পরিস্থিতিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। বাহরাইন এবং মরক্কোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে দেশটির পক্ষ থেকে কোনাগের হত্যাকাণ্ডের বিষয়টি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। নেতানিয়াহুর কার্যালয় বলেছে, গত বৃহস্পতিবার থেকে আমিরাতের দুবাইয়ে নিখোঁজ হন কোনাগ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনার তদন্ত করছে। কোনাগের নিখোঁজ হওয়াকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করে তারা তদন্ত শুরু করে। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। ইউক্রেনে সিউলের অস্ত্র সরবরাহের পরিণতি ভয়াবহ হবে। রাশিয়ার উপর পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুবিও বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলে দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শান্তিপূর্ণভাবে ধ্বংস হবে। সেই সঙ্গে রাশিয়া এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য সব উপায়ে প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেছেন তিনি।
রনকোর ভাষায় দক্ষিণ কোরিয়ার উচিত এটি উপলব্ধি করা যে তাদের সরবরাহকৃত অস্ত্র রুশ নাগরিকদের হত্যা করতে ব্যবহৃত হলে তা আমাদের দুই দেশের সম্পর্ক পুরোপুরি নষ্ট করবে। সেক্ষেত্রে আমরা যেভাবে প্রয়োজন মনে করব সেই প্রতিক্রিয়া জানাবো, যা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। রাশিয়ান কূটনীতিক দক্ষিণ কোরিয়ার প্রশাসনকে পরামর্শ দিয়েছেন তারা যেন এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে। তিনি বলেন, আমি আশা করি যে দক্ষিণ কোরিয়ার প্রশাসন দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে, বাইরের কারো প্রচোদনায় পড়ে স্বল্পমেয়াদী সুবিধার জন্য এহেন কাজ করবে না। ইউক্রেন চলমান যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। এমন প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তবে এটি রাশিয়ার দৃষ্টিতে গুরুতর পদক্ষেপ হিসেবে গণনা হবে। এ বিষয়ে রনকোর এই কর্মকর্তা এমন সময় এলো যখন মস্কো ও সিউলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। রাশিয়া এই প্রতিক্রিয়া কেবল সামরিক ক্ষেত্রেই নয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রতিফলিত হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। দক্ষিণ কোরিয়ার কাছে রাশিয়ার এই স্পষ্ট বার্তা উভয় দেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক মঞ্চে এই পরিস্থিতি কিভাবে প্রভাব ফেলবে তা নজর রাখা জরুরি। গ্রেপ্তারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরায়েলি নিরাপত্তা মহলে। ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কমান্ডার, বিশেষ করে সেনাপ্রধান হারজি ভ্যালেরির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে ইসরায়েলি নিরাপত্তা মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। খোঁজ দেশটির গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে তীব্র দুশ্চিন্তায় রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ইসরায়েলি রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী কিছু কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই পরোয়ানার ভিত্তিতে হেগ আদালতে তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু দেশ অস্ত্র সরবরাহে বিলম্ব বা লাইসেন্স স্থগিত করার উদ্যোগ নিয়েছে, যা ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে উদ্ভিদ পরিস্থিতির মোকাবেলায় ইসরায়েলি প্রশাসন বিভিন্ন জবাবি পদক্ষেপের কথা ভাবছে। এর মধ্যে রয়েছে গাজা উপত্যকা অন্য মানসিক সহায়তা কমিয়ে দেওয়া। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে যদি একটি সরকারি তদন্ত কমিটি গঠিত হয় তাহলে এই পরোয়ানা এড়ানো যেত। সাম্প্রতিক আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েলি আগ্রাসন উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে 44,000 ছাড়িয়েছে। অব্যাহত বোমাবর্ষণে গাজা এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আইসিসির এই পরোয়ানা আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের ক্রমবর্ধমান ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকদের মতে এর ফলে ইসরায়েলি সামরিক ও কূটনীতিক কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। সুপারসনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি বিশ্বকে নতুন বার্তা চীনের। বিশ্বের প্রথম রোমান ব্যারমব্রেস্ট ইঞ্জিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চীনের বিজ্ঞানীরা। মাত্র 2 বছর আগে এই ইঞ্জিন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। মূলত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এই ইঞ্জিন এখন পানির নিচে ব্যবহারের জন্য উপযোগী করা হচ্ছে। এর সাহায্যে দীর্ঘ দূরত্বের টার্গেটে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত আনা সম্ভব। 2022 সালের হুনান প্রদেশের চাংশাং ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষণা এই ইঞ্জিনকে পানির নিচে ব্যবহার করার ভাবনা প্রকাশ করেন। গবেষকরা জানিয়েছেন এই ইঞ্জিন চলতি ক্রুজ মিডিয়াম যানবাহনগুলো আকাশ ও পানিতে সুপারসনিক গতিতে চলতে সক্ষম হবে, যা কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে 200 নট গতিতে আক্রমণ করতে পারে। গবেষক দলের মতে পরীক্ষাগারে সাবমেরিন রোডে এই ইঞ্জিন 90% দর্শন ক্ষমতা অর্জন করেছে। এর প্রয়োগ ভবিষ্যতে যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। এই ইঞ্জিনের মূল জ্বালানি হলো রোমন, যা চীনের কয়েকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত ক্রোমজেট ইঞ্জিনে ব্যবহার করা হয়। রোমন যখন অক্সিজেনের সম্পর্কে আসে তখন এটি অত্যন্ত উচ্চ তাপে জ্বলে ওঠে এবং মিসাইলকে শব্দের চেয়েও 5 গুণ দ্রুত গতিতে চালিয়ে দেয়। চীনা গবেষকদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল পানির নিচে এই ইঞ্জিন চালু করা, তবে তারা এই সমস্যার সমাধান করে সফল হয়েছেন। চীনের গবেষকরা মনে করেন এই প্রযুক্তি এখনো কোনো দেশ প্রতিরোধ করার সক্ষমতা অর্জন করেনি। চীনের এই সাফল্য বৈশ্বিক সামরিক ভারসাম্য নতুন মাত্রা যোগ করতে পারে। এটি ভবিষ্যতে চীনের প্রতিরক্ষা কৌশল এবং সামরিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।